নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। বাংলার আকাশে প্রতি বছরই বর্ষা আসে, আবার চলেও যায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের বর্ষা ঋতু সবসময় বাঙালির মনে এক নতুন ছাপ ফেলে যায়। কারণ বর্ষা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে ধরা পড়ে, তখন তা হয়ে ওঠে প্রেম, বিরহ, স্মৃতি, এক অভিনব মেলবন্ধন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের পাতা থেকে বর্ষার প্রেমকে মঞ্চে তুলে ধরতে যিনি উদ্যোগী হয়েছেন, তিনি হলেন পরিচালক ও সাহিত্যিক শ্রী অনির্বাণ চৌধুরী। আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অনির্বাণ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিও। নমস্কার, থ্যাংক ইউ। স্যার সম্পর্কে আমরা যেটা জানি, স্যার সবসময় লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন এবং স্যারের কোনো কিছু আসা মানেই কিন্তু সেটা নতুনত্বের ভাবনা। সেটা নতুন কোনো লেখনী হোক বা নতুন নাটক হোক, যেটাই হোক না কেন, সেখানে কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া পাওয়া যায়। আচ্ছা স্যার, প্রথমেই জানতে চাইবো যে আপনি তো সবসময় লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, তো এই যে আপনার লেখার জন্য আপনি অনেক সম্মান এবং পুরস্কারও পেয়েছেন, যেমন আপনার উপন্যাসের জন্য সমরেশ মজুমদার সাহিত্য সম্মান, রবীন্দ্র প্রবন্ধের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাহিত্যে। এসব অ্যাচিভমেন্টের পরও বর্ষা আসলেই এই বিরলতম মঞ্চ ভাবনা বা মঞ্চের দিকে যে একটা ছুটে যাওয়ার নেশা, বর্ষা ঋতুকে নিয়ে, সেটা কেন? খুব ভালো প্রশ্ন। আসলে বর্তমানে যেটা শিক্ষা ব্যবস্থা, খেয়াল করে দেখবেন এখন সমস্ত অডিও ভিজুয়াল মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে। কারণ এই যে জেনারেশন, যেটাকে আমরা ঘটা করে জেনজি নাম দিয়েছি, সেই জেনারেশনের কাছে অনুভূতিকে যদি প্রকাশ করাতে হয়, তাহলে সেটা শুধু মুদ্রণ নিয়ে আসলে হবে না। দেখুন, রবীন্দ্রনাথ, সেটা তো আমাদের সবাইকারই পড়াই আছে। তো এই অনুভূতিগুলোকে অডিও ভিজুয়াল মাধ্যমে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে তরুণ প্রজন্মের কাছে চিরনতুন রবীন্দ্রনাথকে তাদের মতন করে আবার ফিরিয়ে দেওয়া যাবে। তো শুধু এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে না, যে কোনো মঞ্চ ভাবনাই তাই। আমরা তো লিখছি, রিডার ধীরে ধীরে কমছে এই রিলসের যুগে। তাই সেক্ষেত্রে যে ঠিক যেরকম ভাবে একজন সাহিত্যিক সিনেমা বানান সত্যজিৎ রায়ের মতন, ঠিক সেভাবেতেই লিখতে লিখতে আমার মনে হয়েছে যে অডিও ভিজুয়াল মাধ্যমে আরো বেশি দর্শকের কাছে, পাঠকের কাছে পৌঁছানো সম্ভব। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি সেটা ঠিকই। আজকের যুগে অনেকেই বই পড়তে চান না, উপন্যাস পড়তে চায় না, সেখানে অডিও ভিজুয়াল মাধ্যমটা সে নতুন জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার একটা খুবই ভালো মাধ্যম। সেটা অনেকেই সেটাতে ইন্টারেস্টেড হবে। একদম। আচ্ছা, এই যে নতুন যে নাটক আসছে এমনও দিনে তারে বলা যায়, সবার আগে জানিয়ে রাখছি, এই নাটকটি আগামী 22শে শ্রাবণ অর্থাৎ 8ই আগস্ট শনিবার সন্ধ্যে 6টায় ঢাকুরিয়া মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের 6টি উপন্যাসের সমন্বয়ে মঞ্চে উপস্থাপিত হবে। তাই এই এমনও দিনে তারে বলা যায়, এই নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের পাতা থেকে বর্ষার প্রেমকে সরাসরি আপনি মঞ্চে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই ভাবনাটা কিভাবে আসলো, এই নাটকের ভাবনাটা? দেখুন, এই নাটকের ভাবনাটা আসার মূল কারণ হলো বর্ষা রবীন্দ্রনাথের কাছে কোনো ঋতু নয়। রবীন্দ্রনাথের কাছে বর্ষা কখনো প্রেমিকা, কখনো বিরহিণী, কখনো সৃষ্টির উন্মেষ, কখনো বিচ্ছেদ, আবার কখনো বা অপেক্ষা। তো এই প্রত্যেকটাই কিন্তু এক একটা অনুভূতি। তো এই অনুভূতিগুলোকে একটা সুতোয় যদি গেঁথে ফেলা যায়, তাহলে মানুষের কাছে 6টা উপন্যাসের সারমর্মটাও বোঝা খুব সহজ হয়ে গেল। আর আমরা যারা এই উপন্যাসগুলোর ভিতরে এই অনুভূতিগুলোকে ধরতে পারিনি, বর্ষাকে বুঝতে পারিনি উপন্যাসটা পড়তে পড়তে, আসলে রবীন্দ্রনাথ পড়তে পড়তে এক এক বয়সে এক এক রকমের করে তো মনে হয়। তো এই প্রত্যেকটি কেন্দ্রেই যেটা বললাম আমি, প্রেম, বিরহ, সৃষ্টি, বিচ্ছেদ, অপেক্ষা, এই প্রত্যেকটি জায়গা বর্ষাকে রবীন্দ্রনাথ কিভাবে চিত্রায়ন করেছেন, সেটাকে আমি একটা জায়গায় এনে দেখাবো। আচ্ছা আচ্ছা,
আমরা জানি এই নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের 6টি কালজয়ী উপন্যাসের থেকে বর্ষার প্রেমটাকে তুলে ধরা হয়েছে। সেই উপন্যাসগুলো হলো যে চোখের বালি, নৌকাডুবি, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ এবং পোস্টমাস্টার। তো এই 6টি উপন্যাসের এক সূত্রে গাঁথা হয়েছে। তো এর মূল কারণ কি, 6টি উপন্যাস থেকে যে বর্ষার প্রেমটাকে তুলে ধরা হয়েছে তার মূল কারণ এই 6টি উপন্যাসকে কেন বেছে নেওয়া হলো? ঠিকই, এই 6টা উপন্যাসকে বেছে নেওয়ার কোনো কারণ নেই, শুধু 6টাই কেন, রবীন্দ্রনাথের আরো হয়তো 30টা উপন্যাসকে বেছে নেওয়া যেত, কিন্তু সে সময় তো আমাদের হাতে নেই। এই রিলসের যুগে 1 ঘন্টা তাই অনেক। ফলেতে যদি আমি টুকরো টুকরো করে এক একটা এপিসোড, এক একটা গল্পকে বা কাহিনীকে আমরা যদি 2 মিনিট করেও অন্তত ধরি, তাতেই গানে নাচে সেটা প্রায় 1 ঘন্টার হিসেবেই দাঁড়িয়ে যায়। তো তার মধ্যে থেকে কিছু উপন্যাসকে একটু বেশি জায়গা দেওয়া, সেগুলো নাটকের ক্ষেত্রেই এসেছে। তো মূলত আপনার প্রশ্নের উত্তরে যদি খুব প্রিসাইসলি আমি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে এই যে 6টা উপন্যাস, এই 6টা উপন্যাসকে বাঁচতে গিয়ে আমার কিন্তু 30টা গল্প পড়তে হয়েছে। কেন আমি বলি, যদিও সব গল্প যে আগে পড়ে ফেলা হয়েছিল এরকমটা নয়, আমি হয়তো যোগাযোগ যেমন নতুন করে আবার পড়েছি, ঠিক সেরকম ভাবেই একটা যে বাঁধন, এই যে একটা আমি পূর্ণাঙ্গ গল্প বলবো, তার মধ্যে এই 6টা উপন্যাসকে আমরা প্রায় ওই বর্ষা সিকোয়েন্সে একটার সঙ্গে একটা মিল পাচ্ছি, এইরকম করতে গিয়েই 6টা উপন্যাসকে বেছে নেওয়া। অর্থাৎ আমি যে একটা ধরুন আমি যোগাযোগ থেকে নৌপটুবিতে যাব, নৌপটুবি থেকে ঘরে বাইরেতে যাব, ঘরে বাইরে থেকে শেষের কবিতা যাব, এই যে জার্নিটা, মাঝখানে নৃত্য শৈলী রয়েছে, এই যে জার্নিটা, এই জার্নিটাকে প্রায় এক হতে হবে, একটা গল্প বলতে হবে কমপ্লিট। তো সেটাই 6টার মধ্যে খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, সেখানে একটা সংযোগ রয়েছে 6টার মধ্যে। বোঝা গেল। তো আপনার প্রতিটি নাটকের তো নতুনত্বের ছোঁয়া থাকে, তো এই নাটকে নতুনত্ব কি রয়েছে? এই নাটকের নতুনত্ব, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা দর্শক সেদিন অডিটোরিয়ামে যাবেন তাদের জন্য অন্তত। এই নাটকের নতুনত্ব হলো যে রবীন্দ্রনাথের আমরা নাটক মঞ্চস্থ হতে দেখেছি, আমরা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ নিয়ে অনেক প্রবন্ধ, ডিবেট, অনেক অনুষ্ঠান ইত্যাদিও দেখেছি। চলচ্চিত্রে রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হয়েছে, কিন্তু সিনেমা হয়েছে তৈরি উপন্যাস নিয়ে, চোখের বালি হয়েছে, সবকিছুই হয়েছে, সিনেমা হয়েছে, কিন্তু উপন্যাসকে মঞ্চস্থ করা সেটা কিন্তু হয়নি কখনো, অন্তত আমার জানা নেই। ধরুন আমি যদি রক্তকরবীকে ধরি, সেটা কিন্তু নাটকের জন্যই রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু উপন্যাস হয়তো সিনেমার জন্য লেখা হয়ে থাকতে পারে, কিন্তু কিন্তু উপন্যাসকে আমি নাটক হিসেবে রাখা, সেটা কিন্তু কেউ সাহস করেনি, সেটা আমি করেছি। সত্যি একটা নতুন ভাবনা। সেটা সত্যি আপনি বললেন যে আমরা সিনেমা অনেক দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ওপর, কিন্তু নাটক কিন্তু সচরাচর সত্যি শোনা যায়নি। এটা একদমই নতুন ভাবনা। আচ্ছা, আপনি এই সাংস্কৃতিক নাটককে একটা গবেষণামূলক ভাবনা হিসেবে তুলে ধরেছেন, তো সেটা কেন? এটা এই কারণে, গবেষণা বিষয়টা তো ঠিক পিএইচডি ডিগ্রি পাওয়ার মতন ব্যাপার না। ওই যে প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যেটা বলেছিলাম, এই যে একটা 6টা উপন্যাস পড়তে গিয়ে যে 30টা কাহিনীকে পড়া এবং সেইখান থেকে বর্ষার প্রেমকে প্রায় একই সংযোজনে নিয়ে আসা 6টা জায়গা থেকে দাঁড়িয়ে, যেমন যোগাযোগে আপনার একটা আমরা বর্ষা দিয়ে একটা ঔদ্ধত্যকে ভাঙছি, আর সেইখানটাতে আমি পোস্টমাস্টারে সেই মিলনটাকে আমি পোস্টমাস্টারে এসে বিরহতে পরিণত করছি। তো এই যে বর্ষা, সেইখানের যে জার্নিটা, এই গল্প পড়ে সেই জায়গায় আমার মেলাতে হয়েছে। তো এটা তো গবেষণামূলক কাজই বলা যেতে পারে, এবং এটা 1 বছরের কিন্তু অধ্যাবসায়। আচ্ছা, সেই কারণে এটাকে আমরা গবেষণামূলক বলছি। 1, 2 নম্বর হচ্ছে মঞ্চস্থ করা একটা নাটক, সেটা ভাষ্য হবে, তার সঙ্গে কোরিওগ্রাফে বা মূকাভিনয় অথবা কন্টেম্পোরারি ড্যান্সে আমরা সেই সংলাপটাকে এক্সপ্রেস করব।
আচ্ছা আবার সেই চরিত্রগুলোই ভেঙে আবার নৃত্য করবে, মানে নাচে পরিণত হবে, রবীন্দ্র নাচে, রবীন্দ্র রবীন্দ্রনাথ। বর্ষার গানের সঙ্গে। হুম। তো এই যে একটা বৃত্ত, হুম। এই বৃত্তটাও কিন্তু একটা গবেষণামূলক ভাবনাই বটে। আচ্ছা আচ্ছা, মানে অনেক দিনের গবেষণা যেটা Yes. বলেন, মানে টোটাল 1 বছর। এটা 1 বছর, আমার তো বছরে এই বর্ষার সময় প্রসব করি, তো সেইখানটাতে 1 বছর ধরে আবার এটা শেষ হয়ে গেল, হয়তো আবার আরেক বছরের আরেক বছর, চিন্তা আবার ভাবনা নতুন শুরু হবে, ভাবনা। নতুন কিছু। আচ্ছা আচ্ছা, তো মানে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুন ভাবে তুলে ধরতে মানে এই নাটক কি ভূমিকা রয়েছে, বা নতুন ভাবে কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই নতুন প্রজন্ম কি মানে এই নাটকের মাধ্যমে কি উপলব্ধি করতে পারবে? বিষয়টা একটা চেষ্টা। হুম। নতুন প্রজন্ম এদেরকে তো আমরা রবীন্দ্র রচনাবলী কিনে দিয়ে পড়াতে পারি না, একদম সম্ভব না। তো এবার ধরুন তরুণ কোন প্রজন্ম এই উপস্থাপনাটা দেখতে আসছেন এবং সেখানটাতে 6টা উপন্যাসকে পেয়ে যাচ্ছে, কিসে, যে অডিও ভিজুয়াল মাধ্যমে, কোরিওগ্রাফের মাধ্যমে, বর্ষার গানের মাধ্যমে। এবার যে আমি 6টা উপন্যাস, যোগাযোগ, নৌকোডুবি, চোখের বালি, শেষের কবিতা, পোস্টমাস্টার, এগুলো যে আমরা বলছি, এবং সেইখান থেকে সেই ছেলেটার যদি আমরা অনুভূতিটাকে স্পর্শ করতে পারি, সে যদি ওই অনুভূতিটাকে ঘরে নিয়ে গিয়ে আবার বইটা খুলে বসে, সেটাই হবে আমার সাফল্য। তো আমি ওই তরুণ প্রজন্মের ওই লোকটিকে অনুভূতিতে জাগ্রত করে আবার তাকে বইয়ে ফিরিয়ে দিতে চাইছি, এটাই হচ্ছে আমার কাছে নতুন খুব জায়গা। সুন্দর একটা ভাবনা। সেটা সত্যি আজকাল নতুন প্রজন্ম উপন্যাস বা কোনো মানে কবিতা হোক, গল্প হোক, কিছুই সেরকম ভাবে পড়তে চায় না। সেই নাটকটা থেকে যদি তাদের মনে সেই ভাবনাটা আসে, সে নিশ্চয়ই সেই উপন্যাসটা খুঁজবে এবং সেটা যেখান থেকে হোক সংগ্রহ করে সেটা পড়ার ইচ্ছেটা তার যদি তাকে ধাক্কা দিতে পারি, এবার ধাক্কা দিতে পারবো না, অ্যাবসলিউটলি সেই ধাক্কা দেওয়াটা হচ্ছে আমার কাজ, এবার ধাক্কা নিয়ে অনুভূতিকে স্পর্শ করা হচ্ছে তার কাজ। একদম সত্যি খুব সুন্দর একটা প্রচেষ্টা, মানে নতুন প্রজন্মকে আবার সাহিত্যে ফিরিয়ে নেওয়া বা উপন্যাসে ফিরিয়ে নেওয়া, এটা খুব সুন্দর, মানে অভিনব। এবং এইটাই, একে আমি সেটাই বলতে চাই যে রবীন্দ্রনাথ যে এখনো নতুন, তারা একবার এসে দেখে যাক, সেই অনুভূতিটাকে নিয়ে যাক যে রবীন্দ্রনাথ এখনো নতুন, রবীন্দ্রনাথ নিজেও একজন জেনজি। একদমই। তো এই নাটকে শিল্পীরা কারা কারা রয়েছে? শিল্পীরা মূলত আমার যে তৈরি একটা সংস্থা আছে, অনিডারীয় বন্ধুরা সোসাইটি, সমগ্র অনিডারীয় বন্ধুরা সোসাইটির শিল্পী বৃন্দই এখানটাতে পারফর্ম করছে। তো নাটকের ক্ষেত্রে যেমন ছন্দা ব্যানার্জি, চন্দ্রিকা ব্যানার্জি ধর, ওদিকে অরুণিমা রায়, তনুশ্রী সাহা, মৌসুমী চৌধুরী, ইন্দ্রনীল চক্রবর্তী, সঞ্জয় মুখোপাধ্যায়, মানে এরা সব নাটকের ক্ষেত্রে রয়েছেন। আর এছাড়া গানের দুর্বা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় উনি টোটাল এই গানটা পরিচালনা করেছেন তার শিল্পী সাথীদের নিয়ে। সেখানটাতে 13 জনের মতন শিল্পী আরো গান গাইছেন। আর আরেকটি হচ্ছে, আমি তাদের নাম আপনাকে আমি দিয়ে দেব। আর এছাড়াও ইন্দু নিভা বলে, আমার এর আগে ভানু সিং এর পদাবলী নৃত্য পরিচালনা করেছিল ছেলেটি, অসাধারণ তার কোরিওগ্রাফ, কন্টেম্পোরারি ডান্সার। তো এই কোরিওগ্রাফে পুরো ভাবনাটা কিন্তু ইন্দু নিভার। তো এটা একটা পুরোটাই টিম ওয়ার্ক। আচ্ছা আচ্ছা। তো শিল্পী বলতে এই শিল্পী একজনই, সেটা হলো অনিডারীয় বন্ধুরা সোসাইটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো আপনার কি ভূমিকা রয়েছে এই নাটকে? এই নাটকে আমার ভূমিকা হচ্ছে অ্যাবসলিউটলি লেবারের ভূমিকা। আমি শ্রমিক, আমি রোদ জল ঝড়ে গিয়ে আমি হোর্ডিং টাঙাবো, আমি এদেরকে উদ্বুদ্ধ করব, সেটাই আর কি বিষয়। মানে সমস্ত জায়গায় ছোটাছুটি করা, পয়সা জোগাড় করা, আপনাদেরকে জানানো, প্রচার মাধ্যমকে জানানো যে আমার যারা শিল্পী বৃন্দ রয়েছে তারা কতটা কেপেবল, সেইটা মানুষকে দেখানোর কাজটাই হচ্ছে আমার। এইটুকুই আমার কাজ, শ্রমিকের কাজ। আর খুব অবশ্যই যে কোনো গোটা বাংলায় যদি এটা বললাম, আর যদি ইংলিশে ছোট্ট সুন্দর ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে কিউরেটর। কিউরেটর। আচ্ছা,
হ্যাঁ, সেটা অবশ্যই যে কোনো ভাবনাকে যদি মানে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় বা সেটাকে আরো উন্নত করার চেষ্টা, সেখানে তো পরিশ্রমটা অবশ্যই মানে সেখানে মানে পরিশ্রম ছাড়া তো কিছুই হবে না সেখানে। একদম। আচ্ছা, এই নাটকের মাধ্যমে দর্শক বন্ধুদের কি মেসেজ দিতে চাইছেন? এই নাটকের মাধ্যমে দর্শক বন্ধুদের মেসেজ একটাই, সেটা হলো বর্ষা কোনো ঋতু নয়, বর্ষা হলো গিয়ে নারী, এবং রবীন্দ্রনাথ একজন পুরুষ। ঠিক রক্তগরবিতে রঞ্জনকে যেভাবে আমরা দেখতে পাই না, সেই প্রধান চরিত্র। তো এই নাটকটা এমনও দিনে তারে বলা যায়, বর্ষাকেও আমরা হয়তো দেখতে পাবো না অডিটোরিয়ামে, কিন্তু সেই প্রধান চরিত্র। ফলেতে এরা অনুভূতিকে মানে অনুঘটক করে মঞ্চে নামবে, এবং সেই অনুভূতি নিয়ে আপনারা যারা এখনো হয়তো যোগাযোগ করা হয়ে ওঠেনি, নৌকোডুবি পড়া হয়ে ওঠেনি, সেইটা নিয়ে বাড়িতে ফিরে গেলে আমি গ্যারান্টি দিতে পারি একবার মনে হবে যে ইউটিউব অথবা বইটা খুলে আবার ওই অংশটুকু দেখি যেটুকু বলা হয়নি। হ্যাঁ, সেই কারণে এটার নাম এমনও দিনে তারে বলা যায়। কারণ আমি তো পুরো উপন্যাসটা বলতে পারছি না, তো ওইটুকু অংশ আমি উস্কে দিয়ে তাদেরকে বলছি যে আপনাদেরকে বললাম, এবার আপনারা ওটা গিয়ে সম্পূর্ণ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই নাম এমনও দিনে তারে বলা যায়। আচ্ছা, বুঝতে পারলাম। তো দর্শক বন্ধুরা যারা এই নাটক দেখতে আসতে চাইছেন, তারা টিকিট কিভাবে সংগ্রহ করবে? টিকিট যেরকম ভাবে মধুসূদন মঞ্চের কাউন্টারে 1 তারিখ থেকে পাওয়া যাবে। এছাড়া যাদবপুরের বেক ক্লাবে, বাঘাযতীনের লুচি ও লোচা যে ক্যাফে নতুন হয়েছে, তারা আমাদের এই সাপোর্টিভ পার্টেও রয়েছে। আর এছাড়া সন্তোষপুর অ্যাভিনিউতে কিগান বলে একটা লেদার শপ, ওইখানটাতে টিকিট পাওয়া যাবে। রাসবিহারী মেলোডিতে টিকিট পাওয়া যাবে। এই কটা জায়গা। মধুসূদন মঞ্চে এমন একটি জায়গা, খুব সেন্টার জায়গা, সেখান থেকে তো 1 তারিখ থেকে টিকিট পাওয়া যাবেই। আর এছাড়া আমাদের ফোন নাম্বার থাকবে, যদি কেউ উৎসাহী ফোন করেন তো আমরা তাদেরকে টিকিট বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা, তো অনলাইনে বুকিং এর সুবিধা আছে? অনলাইনে বুকিং এর সুবিধা ডেফিনেটলি আছে। সেটা ওই আমাদের যিনি পার্টনার আরো একজন থার্ড আই, তো উনার কাছে আমরা অনলাইনে টিকিট পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা, অতনুপালের থার্ড আই ফটোগ্রাফি সংস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা খুব সুন্দর। আজকে আমরা যেটা জানতে পারলাম, এই এত সুন্দর নাটক স্যার আপনাদের বলে দিলেন টিকিট কিভাবে আপনারা সংগ্রহ করবেন। আর আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, আগামী 22শে শ্রাবণ অর্থাৎ 8ই আগস্ট শনিবার সন্ধ্যে 6টায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে এই নাটক অনুষ্ঠিত হতে চলেছে, এমনও দিনে তারে বলা যায়। এই সুন্দর নাটকটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে আগামী আগস্ট মাসের 8 তারিখ সন্ধ্যে 6টায়। একটা ছোট্ট ইন্টারাপ্ট করছি, যে এটা দ্বিতীয় অর্ধে আমরা নাটকটা করব। প্রথম অর্ধে প্রখ্যাত রবীন্দ্র উপাসক এবং শিক্ষক শ্রীযুক্ত সুব্রত সেনগুপ্ত মহাশয়, উনি কিন্তু বর্ষার রবীন্দ্রসঙ্গীতের একক পরিবেশনায় থাকবেন। হয়তো সেটাও আরেকটা মনোগ্রাহী অনুষ্ঠান হবে। সুব্রত সেনগুপ্তর একক, অর্পিতা নীলাঞ্জনের জুটি একটা কত্থক আর কবিতার কোলাজ, এবং তারপরে দ্বিতীয় ভাগে এই এমনও দিনে তারে বলা যায়। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই নাটকটি আপনারা দেখতে যাবেন। সেখানে স্যার তো বিস্তারিত ভাবে আপনাদের বলেই দিলেন যে এই নাটকে কি কি থাকছে, এবং এটা সত্যি কথায় স্যারের কিন্তু খুব সুন্দর ভাবনা। বিশেষ করে এই নতুন প্রজন্ম যারা আজকে উপন্যাস এবং সাহিত্য থেকে বলতে গেলে অনেকটাই দূরে সরে গেছেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে এই সাহিত্য উপন্যাস বলতে গেলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা একদমই পড়েও না বা তার ধারে কাছেও তারা যায় না। এই নাটক দেখলে হয়তো আপনাদের অনেকের মনে সেই ইচ্ছেটা কিন্তু আবার নতুন করে জাগবে যে এই উপন্যাসগুলো একবার পড়ে দেখা যাক। তার জন্যই কিন্তু এই নাটকের নাম এমনও দিনে তারে বলা যায়। তাই এই যে অসমাপ্ত কথা, সেটা জানতে হলে কিন্তু আপনাদের সেই উপন্যাসগুলো একবার হয়তো পড়তেই হবে। যারা এই চোখের বালি, নৌকাডুবি, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ এবং পোস্টমাস্টার, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কালোজয়ী উপন্যাসগুলো যারা পড়েননি কোনোদিন বা সেই উপন্যাসের কথা জানেনও না, তারা কিন্তু এই নাটকের মাধ্যমে আপনাদের মনে আশা করছি সেই ইচ্ছেটা কিন্তু
অবশ্যই জাগবে, সেই আশাটা জাগবে যে এই উপন্যাসগুলো একবার পড়ে দেখি। তাই অবশ্যই এই নাটকটি দেখবেন। আমি আরেকবার শেষ করার আগে পড়ে দিচ্ছি, আগামী মাসের 8 তারিখ সন্ধ্যে 6টায় ঢাকুরিয়া মধুসূদন মঞ্চে এই নাটকটি উপস্থাপিত হতে চলেছে রবীন্দ্রনাথের এই কালোজয়ী 6টি উপন্যাসকে কেন্দ্র করে। তাই আপনারা আসুন, যারা দেখতে চাইছেন টিকিট অবশ্যই সংগ্রহ করবেন। স্যার যেভাবে বলে দিলেন টিকিট সংগ্রহ করতে, সেইভাবে টিকিট সংগ্রহ করে অবশ্যই এই নাটকটি দেখতে আসুন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার অসংখ্য জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ 24 ঘন্টা টিভিকে। একদম, সবাই ভালো থাকবেন, নমস্কার।